আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমার সামনে যে পত্রিকাটা আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। সেটা বলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার যে চুক্তি, সেই চুক্তিটা স্বাক্ষর হয়েছে এবং যুদ্ধ শেষের পরে প্রথম যে জাহাজ তেলবাহী সেটা হরমুজ প্রণালী পার হয়েছে। তার মানে বিশ্বব্যাপী যেই তেলের বাজারে টালমাটাল অবস্থা ছিল, ইকোনমিতে যে টালমাটাল অবস্থা ছিল সেটার অবসান হয়েছে এবং যুদ্ধ শেষ হওয়ার মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে যেই তেলের বাজারের অস্থিরতা, সেটার ফলে শেয়ার বাজার এবং দ্রব্যমূল্যের যে অস্থিরতা দেখা দিয়েছিল সেটা শেষ হয়েছে ইরান এবং আমেরিকার যুদ্ধ অবসানের মধ্য দিয়ে। এখন প্রশ্ন হতে পারে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সে যুদ্ধে জিতেছে কে? আমরা তো দেখেছি যে এটা ছিল বেসিক্যালি মিসাইলের যুদ্ধ, কেউ কারো ভূমিতে আক্রমণ করেনি এবং ইরান ড্রোন দিয়ে যেভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা স্থাপনা আক্রমণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নানা রকম হুমকি দমকি দেওয়ার পরেও তারা পিছিয়ে গিয়েছে, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ইরান এই যুদ্ধে নিজেদের শক্তিকে জানান দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে ইরান যেটাকে হারানো বলে, সে হারানো জায়গাতে যেতে পারেনি, তবে ইরান তার শক্তিকে জানান দিয়েছে। এখন ইরান যেহেতু পারস্য সভ্যতা অনেক পুরানো সভ্যতা, তাদের যেহেতু একটা সূর্য বীর্য আছে এবং অতীত ইতিহাস আছে, সেটার ধারক এবং বাহক হচ্ছে বর্তমান ইরান যেই শাসকরা আছেন তারা। সুতরাং ইউএস এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধটা হয়েছে, যেটার জন্য আবার আমি দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান এই যুদ্ধ করতে চাননি, সেই জন্য তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করেছিলেন, সেনা প্রধানের পদ থেকে নামিয়ে দিয়েছিলেন। আমরা দেখেছি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের সাথে আক্রমণ প্রতি আক্রমণ নিয়ে মনোমালিন্য হতো এবং ইসরায়েলের যে রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহু, তার সাথে ট্রাম্পের নানা রকমের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে, আমরা সেটা দেখেছি। ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে সেটা ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আক্রমণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ কিন্তু ইরানে নাই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যাতে কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, ইসরায়েল যেমন এই জিনিসটা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসটা চায়। এখন আমরা দেখেছি মার্কিন কোন এক জেনারেল বলেছিল যে আমরা যদি ইরানে আক্রমণ না করতাম তাহলে ইসরায়েল সেখানে আক্রমণ করত এবং তার ফলশ্রুতিতে এটা মনে হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্কো রুবিও বলেছিল এবং এটার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে আক্রমণ করেছে এবং যে আক্রমণটা পৃথিবীর অর্থনীতিকে অনেকদিন ধরে টালমাটাল রেখেছিল, তেলের বাজারে অনেকদিন ধরে টালমাটাল রেখেছিল, পৃথিবীর মানুষকে বেশ শঙ্কায় রেখেছিল। এখন যেহেতু ইরানের সাথে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এদের সাথে ভালো সম্পর্ক আছে এবং এরা যেহেতু মার্কিন লবির বিরুদ্ধে লবি, সুতরাং আমরা দেখতে পেয়েছি এ ধরনের লবি গুলা কি করেছে, ইরানকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে। ইরানের যে তেলের এমবার্গো ছিল, অবরোধ ছিল, সেই অবরোধের মধ্যে এরা কি করেছে, তেল খুব কম দামে কিনেছে এবং যার ফলে ইরান যুদ্ধটা চালিয়ে যেতে পেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবার চায় না যে ইরান থেকে কেউ তেল কিনুক, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি না নিয়ে কেউ অন্য কিছু করে। যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাই, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশ থেকে কিছু কিনতে পারবে না, না তেল কিনতে পারবে, না সামরিক বাহিনীর অস্ত্র কিনতে পারবে। সবকিছু আমরা দেখেছি তারা ট্যারিফ ওয়ার, ওটা দিয়ে অনেক দেশের সাথে নানা রকমের চুক্তি করেছে, যে চুক্তিগুলা যার যে কোনো দেশের জন্য সার্বভৌমত্বের জন্য, নিজস্ব সক্রিয়তার জন্য একটু বাধা হিসেবে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ওয়ার ছিল, যে ট্যারিফটা তারা প্রদান করেছে নানা দেশের উপরে, সেটা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করেছে এবং সেটাই মার্কিন আদালত সেটাই বলেছেন, পরবর্তীতে তারা সেটাকে বাতিল করেছে। আর বাংলাদেশের একটা সুযোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করেছে সেই চুক্তি থেকে বেরিয়ে আসা, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেই চুক্তি থেকে বেরিয়ে আসেনি। বাংলাদেশ সেই চুক্তিকে রেসপেক্ট করবে সেটাই বাংলাদেশের সরকার প্রকাশ্যে বলেছে এবং
সেগুলোই বাংলাদেশ আগাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দরকার না হলে বাংলাদেশ বিমান কিনবে, বাংলাদেশের দরকার না হলে আমেরিকা থেকে তারা তেল কিনবে, গ্যাস কিনবে। সুতরাং এভাবেই চলছে। তাহলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা শেষ হয়েছে। তবে সারা পৃথিবীতে শক্তির একটা স্থিতি অবস্থা একটু একটু করে আসা শুরু হয়েছে। কেন চীন তো প্রচন্ড গতিতে আগাচ্ছে। চীন এখন পৃথিবীর অনেক বড় একটা অর্থনৈতিক পরাশক্তি। জ্ঞান বিজ্ঞান যে কোনো দিক থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। এই অবস্থায় আমরা মার্কিন এবং ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধ অবসানের মধ্য দিয়ে কোন পক্ষ জয়ী হয়েছে, কোন পক্ষ বিজয়ী পরাজিত হয়েছে, সেটাও একটা ধারণা আমরা পাই। এবং সেই ধারণাটা আমার মতো আপনাদেরও সবার মোটামুটি বুদ্ধি বিবেচনা খরচ করলে আমরা বুঝতে পারি যে ইরান এই যুদ্ধে পরাজিত হয়নি, আবার মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিতেনি। পুরো জায়গাটাই হচ্ছে গ্রে এরিয়া। এখন একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার, তার সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল। সে আতিয়ারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থা। তার সাথে 63 জনকে এবং নানা রকম প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। এখন বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার আর্থিক প্রতিষ্ঠান সমূহে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, এবং সেই চেষ্টার ফলাফলটা কি হয় সেটা আমরা সামনে দেখতে পাবো। তবে তারেক রহমান সরকার বাংলাদেশের খুব ক্রান্তিকালে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। তাদের হাত দিয়ে বাংলাদেশ উন্নত ইকোনমির দেশে যেতে পারে, $1 ট্রিলিয়ন ইকোনমি। কারণ বাংলাদেশ অলরেডি বেশ বড় একটা রপ্তানিকারক দেশ হিসেবে উন্নত দেশের পর্যায়ে চলে যাওয়ার মতো পজিশনে চলে আসছে। এখন তারেক রহমানের হাত দিয়ে সেই জিনিসটা একটু বেগবান হতে পারে। বাংলাদেশের অনেক অনেক রেমিটেন্স আনা সারা পৃথিবীর নানা দেশে কাজ করে, এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বড় একটা অংশ তাদের হাত দিয়ে আসে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে যে শ্রমিকরা কাজ করে, তাদের মজুরি এবং তাদের মাথার ঘাম পায়ে ফেলার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল হিসেবে বাংলাদেশের রিজার্ভ একটু একটু করে বাড়ছে, বাংলাদেশের ইকোনমি একটু একটু করে উন্নত হচ্ছে। এখন এই অবস্থায় বাংলাদেশকে বিদেশি বিনিয়োগ করতে হবে, এবং সেই জন্য সমাজের নানা জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, মেধা এবং যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং নানা রকমের সেবা প্রদান করতে হবে উন্নত রাষ্ট্র সমূহ। যদি সেটা না করা হয়, পৃথিবীর কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসবে না। আর বিনিয়োগ যদি নিয়ে না আসে, বাংলাদেশও উন্নত হতে পারবে না, বাংলাদেশের মানুষজনেরও জীবনমান উন্নত হবে না। শুধু তার কোনো সরকারকে বাংলাদেশের ইকোনমিকে ওপেন করে দিতে হবে অনেক কিছুতে। ট্যাক্সের বার্ডনটা একটু একটু এখন যেভাবে বাড়াচ্ছে সেটাকে কমানোর চেষ্টা করতে হবে। ইকোনমি যদি বড় হয়, ট্যাক্স কালেকশনও বাড়বে। এখন ইকোনমি বড় হওয়ার আগে যদি ট্যাক্স বার্ডনটা বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ইকোনমি আর গ্রো করতে পারবে না, বরং এটা একটা বড় বাইন্ডিং হিসেবে ইকোনমির বিরুদ্ধে গিয়ে কাজ করবে। এখন একটা ভালো খবর হচ্ছে কি, বাংলাদেশের আনোয়ারায়, চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটা মুক্ত বাণিজ্য এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে, এবং সেটা অনুমতি দেওয়া হয়েছে। এবং আশা করা যাচ্ছে চীন প্রথমবারের মতো বাংলাদেশে তাদের নিজস্ব একটা মুক্ত বাণিজ্য অঞ্চল তারা পাবে, যে অঞ্চলে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে, এবং বাংলাদেশের ট্যাক্সের কাঠামোর সাথে তাদের কোনো রিলেশনশিপ থাকবে না। এটা অনেকটা দুবাইয়ের মতো করে হবে, যেখানে ট্যাক্সের কোনো বান্ডিং না, ফ্রি ট্যাক্স। বাংলাদেশের যে মাতার বাড়ি সমুদ্র বন্দর হচ্ছে, সেই সমুদ্র বন্দরের সুযোগ সুবিধা পেতে হলে সুযোগ সুবিধাগুলোকে ইউজ করে বাংলাদেশ এরকম অনেক বড় বড় মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করে দিতে পারে। এটা করে দিলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমি ডেভেলপ হবে। জাপান ছোট একটা দেশ। জাপান 80 থেকে 90 এর মধ্যে সারা পৃথিবীকে ডমিনেট করেছিল। তাদের একরের পর একর, মাইলের পর মাইল শুধুমাত্র বিদেশে এক্সপোর্ট করার জন্য তারা ইন্ডাস্ট্রি করে গিয়েছে। সেখান থেকে সারা পৃথিবীতে তারা ইলেকট্রনিক্স দ্রব্য নানা কিছু দিয়ে, অনেক গুণগত মান উন্নত জিনিসপত্র দিয়ে সারা পৃথিবীর বাজার ক্যাপচার করছে। একই রকম করে চায়নাও তাদের দেশে একই কাজটা করছে। তো বাংলাদেশকে যদি একই রকম করে করতে হয়, বাংলাদেশকে তাদের যেহেতু সস্তা শ্রম আছে, সস্তা শ্রমিক আছে,
তাদেরকে দিয়ে সারা পৃথিবীর নানা দেশ থেকে বিনিয়োগ নিয়ে সেরকম বড় বড় মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করে ইকোনমি ডেভেলপ করার চেষ্টা করতে পারে, বাংলাদেশের যে অবকাঠামোগুলো হাসিনা সরকার তৈরি করে দিয়ে গেছে সেগুলোর ফসলটা তুলতে পারে। বাংলাদেশের যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার, যেটা বিদ্যুৎটা অনেক কম খরচে তৈরি হয়, সেটাকে দিয়ে সস্তা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করে সস্তা শ্রম দিয়ে যদি গুণগত মান উন্নত পণ্য তৈরি করা যায়, তাহলে সারা পৃথিবীর বাজারটা ক্যাপচার করা যায় এবং সেক্ষেত্রে ইকোনমিটা উন্নত হয়। চীন একই পদ্ধতিতে এগিয়েছে, জাপান একই পদ্ধতিতে এগিয়েছে, আমেরিকা 19 শতকের দিকে একই রকম করে এগিয়েছিল। এখন বাংলাদেশের জন্য এই পথ ছাড়া বিকল্প কোনো পথ নেই। শুরুতে খুব লো ভ্যালু এডিশন করে আস্তে আস্তে উপরের দিকে আগাতে হয়। সিঙ্গাপুর একই রকম করে করেছে। যখন ইকোনমি উন্নত হয়ে যাবে তখন হাই ভ্যালু এডিশন প্রোডাক্ট গুলোকে আস্তে আস্তে করে সাপ্লাই চেইনের মধ্যে নিয়ে আসতে হবে। সুতরাং প্রথম দিকে এরকম লো ভ্যালু এডিটেড জিনিসপত্রগুলোই নিয়ে ইকোনমিকে উন্নত করা সম্ভব। যখন টাকা পয়সার ফ্লো আসবে, যখন দেশের ইকোনমি বুস্ট আপ হবে, তখন হিউম্যান রিসোর্স গুলো ডেভেলপ হওয়া শুরু করবে, বিশ্ববিদ্যালয়ে সুন্দর সুন্দর নতুন নতুন কোর্স গুলা অফার করা হবে, জনসম্পদ মানব সম্পদ যখন উন্নত হওয়া শুরু হবে তখন এগুলো আস্তে আস্তে করে উন্নত হবে। এখন বাংলাদেশ উন্নত হতে পারবে কিনা সেটা বাংলাদেশের রাজনীতিও বড় একটা বটলনেক হতে পারে, অথবা এমন হতে পারে যে বাংলাদেশের ইকোনমি উন্নত হলে রাজনীতিও উন্নত হতে বাধ্য। আমরা দেখতে পেয়েছি আমাদের পরবর্তী প্রজন্মে যারা রাজনীতিবিদ যারা আসবেন, যেমন জাইমা রহমান, অথবা ওইদিকে আছে আমাদের সজীব ওয়াজেদ জয় আছেন, অথবা হাসিনার কন্যা পুতুল আছেন, এরা তো পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদরা। সুতরাং তারা আমরা দেখতে পেয়েছি তারা অনেক উচ্চশিক্ষিত, ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে, বিদেশের নানা জায়গা থেকে পড়াশোনা করেছে। সুতরাং দেশ যদি আগাতে হয় দেশের অর্থনীতির সাথে রাজনীতিকে আগাতে হবে। রাজনীতি যদি পিছিয়ে থাকে দেশ আগাতে পারবে না, আবার রাজনীতি যদি এগিয়ে যায় দেশ কোনোভাবেই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সুতরাং একটা ছাড়া অন্যটা অচল। সুতরাং বাংলাদেশ আগাতে হলে ইকোনমি আগাতে হবে, রাজনীতি আগাতে হবে, দেশের মানব সম্পদ আগাতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগাতে হবে। সবকিছু যদি না আগায় আলটিমেটলি দেশও আগাবে না। একটা সেক্টর আগালে বাকি সেক্টর গুলো একটু আগানোর চেষ্টা করে। যে বাংলাদেশের পোশাক শিল্প, এই পোশাক শিল্পের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে এই অবস্থানে এসেছে। যদি আমরা বলি যে রক্ত বিক্রি করে, গরিবের শ্রমের উপর ভিত্তি করে রক্ত চোষা পোশাক শ্রমিকের মালিকেরা বাংলাদেশের জনগণের সাথে অন্যায় আবিচার করেছে, কিন্তু পোশাক শিল্পের মধ্য দিয়ে যে টাকাটা এসেছে সেটাই বাংলাদেশকে একটু একটু করে উন্নতি দিয়েছে। একই রকম করে বলা যায় বাংলাদেশের মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া বা পৃথিবীর নানা দেশে বাংলাদেশের যে মানব সম্পদ যারা চলে গিয়েছে তাদের মধ্য দিয়ে বাংলাদেশের রেমিটেন্স গুলো বা সেগুলো বাংলাদেশকে একটু একটু করে উন্নতি দিচ্ছে। হাসিনা সরকারের 17 বছরে যে উন্নয়ন কাজগুলো তারা করেছে সেগুলো একটু একটু করে বাংলাদেশকে উন্নতি দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে এই বড় কাজগুলো করে তো বাংলাদেশে শুধু লুটপাট হয়েছে। এখন লুটপাট হওয়ার সাথে এই কাজগুলো হতে হয়েছে, কাজগুলোর একটা ফল বাংলাদেশ পাবে। পদ্মা সেতু, মাতার বাড়ি, তারপরে নিউক্লিয়ার প্রজেক্ট, চিটাগাং বন্দরের এক্সটেনশন, এগুলো সব একটু একটু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এখন দুর্নীতি যদি না হতো, অন্যান্য মানে বাংলাদেশ সরকার যদি এফিসিয়েন্ট হতো, রাজনীতিবিদরা যদি ভালো হতো, সেক্ষেত্রে উন্নতির গতিটা একটু বেড়ে যেত। এখন বাংলাদেশ যেই বলয় আছে সেই বলয়ে যদি বাংলাদেশ সব সুযোগ সুবিধাগুলো নিতে পারে তাহলে বাংলাদেশ এগিয়ে না যাওয়ার কোনো কারণ নেই। এত বড় লোকজন নিয়ে এত ছোট একটা লোকালিটি এখানে যে কোনো কিছু করে আসলে শিল্পায়ন করা যায়, চীনের মতো করে প্রোডাকশন হাউস বানিয়ে ফেলা যায়। আর যেহেতু আমাদের সমুদ্র অ্যাক্সেস আছে সুতরাং খুব স্বল্প মূল্যে সেই সমস্ত জিনিসপত্রগুলো সারা পৃথিবীর নানা দেশে পাঠিয়ে দেওয়া যায়। এখন শুধুমাত্র আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ। এদিকে দেখা গেছে যে বন্যার ফোরকাস্ট করা হয়েছে, মানে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং যেহেতু বাংলাদেশ ভাটি অঞ্চলের এলাকা সুতরাং ভারতেও যদি এরকম বৃষ্টিপাত হয়ে থাকে এখন বাংলাদেশের বন্যা হতে পারে এবং বন্যার ফোরকাস্ট করা হয়েছে। আমরা দেখেছি বন্যার সময় আসলে বাংলাদেশে যেটা হয় পারাক্কার বিপরীতে নতুন একটা পারাক্কা বাদ দিবে এরকম অনেক কিছু আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছি আমাদের তরুণ রাজনীতিবিদ এনসিপি ছেলেপেলেরা কি করেছে, টাকা পয়সা সংগ্রহ করেছে এবং বাংলাদেশের লোকজন তাদের গরিব ছেলেপেলেগুলা, ছোট ছোট ছেলেপেলেরা তাদের সঞ্চয় স্কুল টিফিনের টাকা থেকে টাকা দিয়েছে। 10 কোটি না 20 কোটি টাকা আমরা ফান্ডে জমা হয়েছিল এবং সেই টাকাটা আমরা পরবর্তীতে কোনো হাদিস পাইনি। রাজনৈতিক দল করার জন্য তারা জনগণ থেকে বন্যার কথা বলে, বন্যার ত্রাণ সাহায্য দেওয়ার কথা বলে সে টাকাটা তারা প্রস্তুত করেছে। এমনই জনগণের বিশাল রকমের ধারণা আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের মধ্যে যদি
ন্যায় নীতি যদি না থাকে, এরকম চুরি দাঁড়ি বাটপার যদি চলতে থাকে, ইকোনমিক উন্নতি সাথে সাথে অন্যান্য উন্নতি যদি গুলো না আসে, তারা আলটিমেটলি আসলে আগাতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে, কিন্তু আমরা দেখি যে চারদিকে শুধু লুটপাট চলতেছে। আমরা দেখেছি একটা পত্রিকায় নিউজ হতে যে শহীদুল রাজস্ব বোর্ডে কর্মরত একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, হাজার হাজার কোটি টাকা তিনি সরকারের অবৈধ সুযোগ সুবিধা নিয়ে তসরুপ করেছেন। একই রকম করে রাজস্বতে কাজ করা মতিউর, ছাগলকাণ্ডের মতিউর হাজার হাজার কোটি টাকা নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে লুটপাট করেছে। সুতরাং সরকার এবং রাজনীতিবিদ এবং আমলা এদের মধ্যে যদি সুশাসন প্রতিষ্ঠা করা না হয়, দুদককে যদি শক্তিশালী করা না হয়, এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে যদি স্বাধীন করে দেওয়া না হয়, নির্বাচন অথবা আমাদের যে হিসাব রক্ষক যারা যারা আছে আর কি, রাষ্ট্রীয় মহা হিসাব নিরীক্ষক, দুদক, পুলিশ প্রশাসন, এগুলোকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া না হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, ভারতের মতো যদি গণতন্ত্রটা বাংলাদেশের প্রতিষ্ঠানিক রূপ যদি না পায়, বাংলাদেশের ইকোনমি উন্নতি আসলে সম্ভব না। ইকোনমিক উন্নতির জন্য দুটো পথ আছে। একটা হচ্ছে গণতান্ত্রিক পথে আগাতে হবে, আমেরিকার মতো করে সবকিছু ফ্রি করে দিতে হবে, সৎ এবং যোগ্য শাসন প্রতিষ্ঠা করতে হবে, নয়তো প্রচন্ড রকমের নিয়ম নীতির মধ্য দিয়ে চীনের মতো করে আগাতে হবে। এখন বাংলাদেশ এই দুটোর কোনোটাতেই আসলে বাংলাদেশ তো যেতে পারছে না। এখন বাংলাদেশকে এই দুটোর যে কোনো একটা পথে বাংলাদেশকে আগাতে হবে। মালয়েশিয়ার যে উন্নতি, সেটা প্রচন্ড রকমের ফ্যাসিজম কেন্দ্রিক উন্নতি ছিল, যদিও গণতান্ত্রিক নির্বাচন হতো, কিন্তু জনগণ এই প্রচন্ড রকম ভাবে এক নেতা মাহাথির মোহাম্মদ পরিচালিত করেছিল তার ভীষণ মিশন দিয়ে। একই রকম করে সিঙ্গাপুর প্রচন্ড রকমের ফ্যাসিজম তান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। লি কুয়ান ইউ তার সারা জীবন সিঙ্গাপুরের জন্য ব্যয় করেছেন এবং তিনি পলিসি ফর্মুলেট করেছেন, এবং যার ফলে সিঙ্গাপুর এখন সারা পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল। একই রকম করে গণচীনের কথা বলা যায়। চীনের বিপ্লবের পরে থেকে চীন কি করেছে, নানা রকমের পলিসি নিয়েছে, এবং সেই পলিসি গুলো দিয়ে তারা কিন্তু একটু করে আগিয়েছে, এবং 90 পরবর্তীতে তারা যেভাবে এগিয়েছে সেটা পৃথিবীতে আর কখনো ঘটেনি। এখন পৃথিবীতে বাংলাদেশের নানা রকম উন্নয়নের মডেল আছে, এই মডেলগুলো যে কোনো একটা বাংলাদেশ ফলো করতে পারে। এখন আমাদের তারেক রহমান সরকার বা বাংলাদেশের যারা পলিসি মেকাররা, তারা কোন পথে আগাচ্ছে, কিভাবে আগাচ্ছে, সেটা আমরা ঠিক জানি না। তবে আমরা দেখেছি পঞ্চবার্ষিকী নতুন করে যে আগে যেটা প্রচলিত ছিল, সেটা অনেকদিন ধরে হাসিনার সময় বন্ধ ছিল। এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারেক রহমান সরকার নতুন করে প্রবর্তন করেছে। ব্যাপারটা একটু ভালো জিনিস, সেটা চীনের সাথে যায়, চীন এরকম প্ল্যান করে তারা এগিয়ে এসছে। এখন বাংলাদেশের চেক এবং ব্যালেন্সটা করতে হবে, যে বাংলাদেশ যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার সাথে আগাতে পারছে কিনা, যদি না আগাতে পারে পরিবর্তন কোথায় কোথায় কিভাবে আনতে পারে। বাংলাদেশ 9 লক্ষ কোটি টাকা বাজেট দিয়েছে, এই বাজেটে ট্যাক্সের অনেক উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক সমাজ এবং সমাজে যারা অর্থনীতি নিয়ে কথাবার্তা বলে বা ব্যবসায়িক লিডার যারা আছে, তারা বলেছে যে 40% বেশি ট্যাক্স কালেকশন করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটা অনেক উচ্চবিলাসী এবং সেটা হয়তো ফলপ্রসূ হবে না। ট্যাক্স কালেকশনের এই হারটা বাড়তো যদি বাংলাদেশের শিল্পায়ন বাড়তো, কিন্তু আমরা দেখেছি গত 2 বছরে আওয়ামী লীগের সময় যারা সুযোগ সুবিধা পেয়েছিল, সেই ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশে নাই। আলটিমেটলি বাংলাদেশের ব্যবসার গ্রোথ বা জিডিপি গ্রোথ অনেক কমে গেছে। এখন বাংলাদেশে এই চলতি বছরে গ্রোথ প্রেডিকশনটা কত হয়, তার উপর ডিপেন্ড করে ট্যাক্স কালেকশনটা হবে কি হবে না, অথবা শিল্পের গ্রোথটা হবে কি হবে না, সেটা দেখা যেতে পারে। খুব বাজে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের যে পদ্মা রেল সেতু আছে, তার নিচে থেকে আমরা দেখেছি মাটি কেটে নিচ্ছে অনেকেই। বাংলাদেশের ঢাকার প্রান্তে যে পদ্মা সেতুর নিচের অংশ, সেখানে মাটি কাটা হচ্ছে, এবং রাজনৈতিক ছত্রছায়া কিছু অসাধু লোকজন সেই কাজটা করছে। এবং বরাবরের মতো যেটা হয়, বাংলাদেশে ভালো কোনো কিছু টিকে থাকতে পারে না। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা হয় না, কারণ দুষ্টকে কি করা হয়, প্রমোট করা হয়। রাজনীতিক নিজের বৃত্তি যারা করে, তাদেরকে উপরের পদগুলোতে বসিয়ে দেওয়া হয়, এবং যার ফলে যেটা হয়, চোরতান্ত্রিক একটা আলিবাবা 40 চৌতান্ত্রিক সমাজ বাংলাদেশে 14 বছর ধরে চালু আছে। এখন বাংলাদেশের লোকজন একটু একটু করে আগাচ্ছে, সারা পৃথিবীর নানা দেশে যাচ্ছে, উন্নত দর্শনের সাথে পরিচিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিকেও একটু একটু করে আগাতে হবে, দুষ্টের দমন সৃষ্টির পালনের পথে আগাতে হবে। যদি সেটা না করা হয়, সমাজের মধ্যে অসন্তোষ দেখা যাবে। এবং আমরা 24-এ যে আন্দোলনটা করেছিলাম ফ্যাসিজমের বিরুদ্ধে,
রাজনৈতিক নেতৃত্বের অপনীতির বিরুদ্ধে সেটা আবার চালু হবে বলে আমাদের বিশ্বাস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।